নমস্কার, আমি উৎস ভট্টাচার্য। ভারতবর্ষ পত্রিকা এবং পরিবারকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা এবং অসংখ্য ধন্যবাদ এই মনোজ্ঞ আলোচনার অংশরূপে অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়ার জন্য। আমাদের আলোচনার বিষয় বর্তমানের যুব প্রজন্মের মধ্যে সাহিত্য সংস্কৃতির যে বিরূপতা, তার কারণগুলি কী কী, আর কী কী সমাধান সূত্র সম্পর্কেই বা আমরা ভাবতে পারি। এই প্রসঙ্গে বলতে গিয়ে প্রথমেই যা বলবো তা হচ্ছে, যে কোনো কিছুতে জেনারেলাইজেশনের আমি ঘোরতর বিরোধী। অর্থাৎ এই যে কথাটি বলা হলো তা কিন্তু একটা আংশিক কথা। এটা যে সত্যি বা সত্যি নয় তা বলা চলে না। কিছু অংশে এর সত্যতা তো রয়েইছে, কিন্তু এটি যে সার্বিক চিত্র তা বলে দিলে কিন্তু সামগ্রিকতা সম্পর্কে সঠিক মূল্যায়ন করা হয় না। প্রথমে যদি বলি যে আংশিক যে সত্যি এটি, সেটি কী কী কারণে ঘটছে সেটা সম্পর্কে যদি আমরা আলোচনা করতে চাই, তাহলে প্রথমেই কি বলতে পারি? বলতে পারি আমরা এই যে আমাদের এই প্রযুক্তির যুগ, এই প্রযুক্তির যুগে এত সহজলভ্য যে আমাদের ইন্টারনেট, আমাদের এই সেলফোন, এই সমস্ত কারণে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো, ওটিটি বিনোদন মাধ্যমগুলো, অনলাইন গেমিংস ইত্যাদি নানাবিধ উপাদান রয়েছে যা এই তরুণ প্রজন্মকে আকর্ষণ করতে পারে, এবং সেই আকর্ষণের কারণেই যেটা একটা সহজ বিনোদন প্রদান করে এমন দিকে তারা ঝুঁকছে। একটা জিনিস খুব সহজেই আমরা অনুধাবন করতে পারবো, যে আমাদের যদি কোনো কিছু সাহিত্য চর্চা বা সংস্কৃতি চর্চা করতে হয়, সেক্ষেত্রে আমাদের অনেক সক্রিয়ভাবে অংশগ্রহণ করা প্রয়োজন হয়। উদাহরণস্বরূপ আমরা একটি বই পড়ব, সেক্ষেত্রে আমাদের সেই বইটি সক্রিয়ভাবে পড়তে হবে, পড়ে তার মানে বুঝে আমাকে সেটা সম্পর্কে তার রসাস্বাদন করতে হবে। কিন্তু যখন আমরা একটি অডিও ভিজুয়াল মাধ্যমে কিছু দেখছি, সেখানে আমাদের যেটা দেখানো হচ্ছে আমরা কিন্তু অনেকাংশেই নিষ্ক্রিয়ভাবে সেটা গ্রহণ করছি। আমাদের সক্রিয় অংশগ্রহণের অংশটা কিন্তু এই পঠন পাঠনের ক্ষেত্রে যতটা সক্রিয়ভাবে থাকে, বা নিজে অংশগ্রহণ করার ক্ষেত্রে যতটা সক্রিয়ভাবে থাকে, ততটা কিন্তু এই নিষ্ক্রিয়ভাবে কোনো অডিও ভিজুয়াল মাধ্যম দেখার মাধ্যমে সেটা ততটা আসে না। অডিও মাধ্যমে যদি বা কিছুটা কল্পনার পরিসর থেকে যায়, অডিও ভিজুয়ালে অনেকাংশেই পুরোটাই আমাদের দেখিয়ে দেওয়া হয়, তাই নতুনভাবে ভাববার সুযোগ আমাদের থাকে কম। এছাড়া এই যে সহজ বিনোদন, এই বিনোদন তরুণ প্রজন্মের মধ্যে একখানা তীব্র আসক্তি তৈরি করছে। সেই আসক্তির পাশাপাশি কি ঘটছে, এই যে মোবাইল স্ক্রিন টাইম যত বাড়ছে, তার সাথে সাথে কোনো একটা নির্দিষ্ট বিষয়ের প্রতি মনোসংযোগের ক্ষমতা, কোনো কিছুকে ধৈর্যের সাথে বেশিক্ষণ তার দিকে ফোকাস করে রাখার যে প্রবণতা, এই সমস্ত কিছু কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। এটা খুব স্বাভাবিক যে ওইগুলো দেখার মাধ্যমে যেভাবে আমাদের মস্তিষ্কের সঙ্গে বিনিময় ঘটে, তার ফলে আমাদের যে সক্রিয় অংশগ্রহণ সেটা অনেকাংশে নিষ্ক্রিয়তার দিকে চলে যায়। সেই কারণে আমাদের তরুণ প্রজন্মের মধ্যে, এবং যারা যারা রেগুলার মোবাইল খুব বেশি সময় ধরে ব্যবহার করেন, তারা প্রত্যেকেই এটা বুঝতে পারবেন যে আগের সেই ধৈর্য বা আগে কোনো কিছুতে মনোসংযোগের যে ক্ষমতা, সেটা কিন্তু নিয়মিত ধীরে ধীরে হ্রাস পেতে থাকছে, আগের মতো আর নেই। এইটি কিন্তু এই সাহিত্য সংস্কৃতি থেকে যে বিরূপ হয়ে পড়া, তার পেছনে একটা অন্যতম ভূমিকা কিন্তু এটা রাখছে। পাশাপাশি কি রয়েছে? পাশাপাশি রয়েছে যে একটা ইঁদুর দৌড়ের মধ্যে খুব ছোটোবেলা থেকে আমরা আমাদের তরুণ প্রজন্মকে বা আমাদের
যারা এই মুহূর্তে শৈশব কি কৈশোরে রয়েছে তাদেরকে ঠেলে দিচ্ছি অবিরত। তার কারণ হচ্ছে যে এত চারিদিকে এত রকমের প্রতিযোগিতা, তার মধ্যে থেকে একটা স্থান করে নেওয়ার জন্য ক্রমাগত ছুটে চলেছে সবাই। তো এটা করতে গিয়ে স্বাভাবিকভাবেই নিজের মাতৃভাষাকেও অবহেলা করে, নিজের গোড়া বা শিকড়কে অবহেলা করে তারা শুধুমাত্র বিদেশি ভাষা বা অন্য প্রাদেশিক ভাষার প্রতি একনিষ্ঠ থাকছে। সেটা যে খারাপ তা নয়। আমাদের কাজের ভাষার প্রয়োজনে নিশ্চয়ই আমরা একাধিক ভাষা চর্চা করব, কিন্তু যে সমস্ত ভাষাবিদরা বা যে সমস্ত শিক্ষাবিদরা কাজ করেছেন তারা নিজেরাই বলছেন যে একাধিক ভাষা যদি একসঙ্গে চর্চা করা হয় তা প্রতিটি ভাষার উৎকর্ষ সাধনের ক্ষেত্রেই একটা ভূমিকা রাখে। সেই ক্ষেত্রে নিজের যেটা শিকড়, নিজের যেটা গোড়া, সেই ভাষা, মাতৃভাষা, তার চর্চা, আমাদের নিজের সংস্কৃতির চর্চা, সেটাকে বজায় রেখেও আমরা কিন্তু আমাদের কাজের ভাষা, কাজের পরিসরে বৃহত্তর সাংস্কৃতিক চর্চা ইত্যাদির মধ্যেও নিজেদের আমরা নিয়োজিত করতে পারি। এতে কোনো বিরোধ নেই। যেটা বোঝবার যে একটা গাছ তার গোড়া যত শক্ত হবে, বিভিন্ন বিপর্যয়ে, ঝড় ঝঞ্ঝায় সে তত শক্তিশালীভাবে কিন্তু অবস্থান করতে পারে। তাই কাজের প্রয়োজনের জন্য যা যা করার তা যেমন প্রয়োজন, নিজের যে শিকড়, গোড়া, সেটাকেও শক্তিশালী রাখাটা কিন্তু একই রকমের গুরুত্বপূর্ণ। এইটা আমাদের সমাজ মাধ্যমে, আমাদের পরিবারে, আমাদের শিক্ষা মাধ্যমগুলোতে প্রচার এবং প্রসারের প্রয়োজনীয়তা রয়েছে। তার কারণ একটা শিশু যখন বেড়ে ওঠে, সবচেয়ে বেশি ভূমিকা একদম ছোটোবেলায় থাকে তার পরিবারের, তার বাবা মার, এবং পরবর্তীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর। তো এইটি তাদের কাছে তুলে ধরা আবশ্যক যে নিজের ভাষা সংস্কৃতির প্রতি যদি তাদের যোগসূত্র না তৈরি হয়, তাহলে কিন্তু তাদের সার্বিক সামগ্রিক বিকাশ কখনো সম্পূর্ণ হতে পারে না। প্রগতি তখনই সম্ভব যখন তার ভিত্তিটা শক্তিশালী হয়। একটা ইমারত তখনই গড়ে ওঠে যখন তার ভিত্তিপ্রস্তরটা খুব শক্তিশালী হয়ে ওঠে। তখন বিভিন্ন বিপর্যয়ের সঙ্গে লড়াই করার শক্তি তার কিন্তু অর্জিত হয়ে যায়। তো সেই কারণেই এই যে ভাষা সংস্কৃতির প্রতি যে আগ্রহ, সেই আগ্রহটা যে হারাচ্ছে, তার জন্য এই ইঁদুর দৌড়ের যোগসূত্র রয়েছে। তার জন্য এই যে সমাজ মাধ্যমগুলো, যেগুলো সোশ্যাল মিডিয়া এবং সহজ বিনোদন, সেগুলোর একটি ভূমিকা রয়েছে, যেরকম আমরা বললাম। এর ফলশ্রুতিতে যেটা ঘটছে সেটা হচ্ছে সার্বিক বিকাশ, উৎকর্ষ সাধন থেকে কিন্তু ব্যাহত হচ্ছে। একজন শিশু, একজন তরুণ, প্রত্যেকেই হচ্ছে মানব সম্পদ। তাদের সামগ্রিক বিকাশের ওপরই নির্ভর করে যে আমাদের সমাজ, আমাদের দেশ কিভাবে উন্নতির পথে এগিয়ে যাবে। তার সার্বিক বিকাশ না হলে আপাতভাবে যদি মনেও হয় যে তার উৎকর্ষ সাধন সম্ভব হলো, সেটা কিন্তু ইন দ্য লং রান, যখন আমরা মানে একটা বৃহত্তর পরিসর, সময়ের পরিসরে সেটাকে দেখব, তখন আমরা উপলব্ধি করতে পারবো যে কিছু একটা ফাঁক যেন থেকেই গেল। তো সেটা যাতে না হয় সেটা দেখা দরকার। এবং যেটা ব্যাপার সেটা হচ্ছে, অনেকে বলতে পারেন যে এই বিজ্ঞানের প্রযুক্তির যুগে এখন প্রযুক্তি বা বিজ্ঞানের যতটা কর্মের পরিসর ততটা তো সাহিত্যের নেই, বা সংস্কৃতি চর্চায় সময় নষ্ট করে কি ঘটবে, আলটিমেটলি তো কাজের জন্য শেষমেশ আমাদের পৌঁছাতেই হবে বিজ্ঞান বা প্রযুক্তিগত কোনো কর্মস্থলেই, তো সেখানেই সময় নিয়োগ করা উপযুক্ত হবে। কিন্তু সেই প্রসঙ্গে একটি কথা বলতে চাই যে বরেণ্য যে সমস্ত বিজ্ঞানীরা ছিলেন, আমাদের বাঙালি সমাজের দিকে তাকালেও আমরা দেখতে পাবো যে আচার্য জগদীশচন্দ্র বসু,
আচার্য প্রফুল্লচন্দ্র রায় প্রমুখরা একদিকে যেরকম বিজ্ঞান সাধনা করেছেন, তেমনি তারা কিন্তু সুলেখকও ছিলেন, যারা নিজের মনের ভাষা যথাযথভাবে প্রকাশ করতে জানেন। তারা কিন্তু তাদের কর্মের পরিসরেও সেই গুণটিকে কাজে লাগাতে পারেন। অর্থাৎ সাহিত্য সংস্কৃতি চর্চা আমাদের মনের প্রসার ঘটায়, আমাদের যে প্রকাশ পদ্ধতি সেটাকে আরও পরিশীলিত করে। আমরা কি বলতে চাই সেটা মানুষের কাছে আরও দক্ষতার সাথে আমরা কিন্তু উপস্থাপিত করতে শিখি এই সাহিত্য সংস্কৃতি চর্চার মাধ্যমে। অর্থাৎ একজন মানুষ তার সামগ্রিকতার বিকাশ ঘটাতে গেলে তার সাহিত্য সংস্কৃতি চর্চা কিন্তু করতেই হবে। একটা উল্লেখযোগ্য ভূমিকা এই সাহিত্য সংস্কৃতি চর্চার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হয়ে আছে। এই প্রসঙ্গে একটি কথা আমি বলতে চাই। বিখ্যাত মার্কিন মনস্তত্ত্ববিদ এবং শিক্ষাবিদ হাওয়ার্ড গার্ডনার, তিনি দেখেছিলেন এবং বিশ্বের সামনে উপস্থাপিত করেছিলেন যে শুধু আইকিউ মেজার বা পরিমাপ করার মাধ্যমে কিন্তু বুদ্ধিবৃত্তির সামগ্রিক পরিসরকে ধরা সম্ভব হয় না। এই বুদ্ধিবৃত্তির কিন্তু বিভিন্ন স্তরবিন্যাস রয়েছে। তিনি সর্বমোট ৮টি স্তরের কথা বলেছিলেন। তার মধ্যে লিঙ্গুয়াল এবং ভার্বাল ইন্টেলিজেন্সের কথা উল্লেখ আছে, ইন্টারপার্সোনাল এবং ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্সের কথা উল্লেখ রয়েছে, মিউজিক্যাল ইন্টেলিজেন্সের কথা উল্লেখ রয়েছে, ইত্যাদি নানা রকমের কিন্তু ইন্টেলিজেন্সের কথা, স্পেশিয়ালের কথা উল্লেখ রয়েছে, ইত্যাদি নানা রকমের কথা কিন্তু তিনি ওখানে বিস্তারিতভাবে আলোচনা করেছেন। তো এটা আমাদের এই সাহিত্য সংস্কৃতি চর্চার সঙ্গে কিন্তু আমরা সংযোগ স্থাপন করতে পারি। তার কারণ সাহিত্য সংস্কৃতির চর্চা করলে আমরা দেখতে পাই যে আমাদের ভার্বাল এবং লিঙ্গুয়াল ইন্টেলিজেন্স যাদের রয়েছে তারা সেগুলো যাতে উৎকর্ষ সাধন হয় সেই সুযোগ তারা পাবে। আবার ইন্টারপার্সোনাল স্কিল ডেভেলপমেন্ট হবে। তার কারণ হচ্ছে এই সাহিত্যের পরিসরে এবং সংস্কৃতি চর্চার পরিসরে আমাদের বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে বিনিময় সাধন হয়, বিভিন্ন রকমের সংযোগ সাধন, যোগাযোগ সাধন ঘটে। তখন আমরা আমাদের সেই ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্সের মাধ্যমে একটা কিন্তু খুব সুফলদায়ী একটা সম্পর্ক গড়ে তুলতে পারি, যেটা কিন্তু একটা পারপাসফুল একটা রিলেশনশিপ আমরা কিন্তু একটা গড়ে তোলার দিকে আমরা যেতে পারি। তো একজন শিশু সে কোন ইন্টেলিজেন্সটা নিয়ে জন্মাচ্ছে তা তো আমরা আগে থেকে জানি না। সুতরাং প্রথাগত মাফিক যে শিক্ষা পদ্ধতি তার মাধ্যমে কিছু আগে থেকে ঠিক করা কিছু প্রশ্ন পদ্ধতি এবং সেই সিলেবাস, সেই সমস্ত কিছুর মধ্যে দিয়ে নিয়ে গিয়ে যে তাকে আমরা বিচার করতে পারবো তার বুদ্ধিমত্তাকে, তা তো হয় না। সুতরাং আমরা তার সামগ্রিকতাকে, তার সামগ্রিক বুদ্ধিবৃত্তিকে যদি ধরতে চাই, তাহলে কিন্তু আমাদের বিভিন্ন যে ইন্টেলিজেন্স প্যাটার্নগুলো রয়েছে, যে স্তরগুলো রয়েছে, সেগুলোর কথা কিন্তু আমাদের অবশ্যই ধারণায় আনতে হবে। আর সেগুলোর পরিশীলনের জন্যও কিন্তু সাহিত্য সংস্কৃতি চর্চার একটা ভূমিকা রয়েই যায়। সেই ক্ষেত্রে আমরা বেশ কিছু সমস্যা নিয়ে তো ইতিমধ্যে আলোচনা করেইছি। এবার সমাধান সূত্র নিয়ে কিছু কথা বলা যাক। তো এই ক্ষেত্রেও আমি সবসময় যা বলি, এক্ষেত্রেও তা বলবো যে কোনো ক্ষেত্রে যদি কোনো সমস্যা তৈরি হয় এবং আমাদের মনোনিবেশ যদি থাকে শুধু সেই সমস্যায়, তাহলে সেই সমস্যা ছোট থেকে আরও বড় হয়ে ওঠে, কিন্তু তার সমাধান সূত্র চট করে পাওয়া যায় না। কিন্তু যদি সমাধান সূত্র পেতে হয় তাহলে আমাদের মনোনিবেশ করতে হবে সমাধানে, শুধু সমস্যায় নয়। সেই ক্ষেত্রে আমাদের যা যা সমস্যা রয়েছে সেই সমস্যা থেকেই আমরা সমাধান সূত্রও খুঁজে পাব। একদম প্রথমে যদি দেখি, যখন আমরা একটি সদ্যজাত শিশুর তার খাওয়ানো বা তাকে ভুলিয়ে রাখবার জন্য
আমরা একটি মোবাইল এগিয়ে দিচ্ছি যে সে রিলস দেখে চলেছে বা শর্টস ভিডিও দেখে চলেছে। তো সেটা তার মধ্যে একদম ছোটবেলা থেকে সেটা ওতপ্রোতভাবে জড়িয়ে যাচ্ছে। সুতরাং পরবর্তীতে তার বই পড়ার অভ্যেস, সাহিত্য চর্চার অভ্যেস বা সংস্কৃতি চর্চার অভ্যেস সেটা যদি আশা করা হয় সেটা তো ভুল হবে। সুতরাং যে জন্মাচ্ছে তাকে বা একটি ছোট শিশু বা কৈশোর পর্যায়েও যে রয়েছে তাকে সঠিক পথ নির্দেশ করার দায়ভার কিন্তু আমাদেরই ওপর, অভিভাবকদের ওপর, যে শিক্ষকরা রয়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তাদের ওপর। তারাই কিন্তু সঠিক পথ দেখাতে পারেন, যেটা শুরু হয় তার পরিবারে এবং তার বাবা মার থেকেই এটা একদম খুব ছোট অবস্থায় শুরু হতে পারে। যে শিশুকে যখন ভুলিয়ে রাখা হচ্ছে, খুব সহজে সেই মাধ্যমটা একটা ডিজিটাল মাধ্যম না করে দিয়ে তাকে কিছু গল্প বলা বা তাকে সেই ধরনের একটা বিনিময় করে একটা সম্পর্ক স্থাপন, এইটা যদি করা হয় তাহলে তার মধ্যেও সেই ধরনের একটা মানসিকতা কিন্তু আমরা গড়ে উঠতে দেখব। এবং সে নিজেকে যখন প্রকাশ করবে তার কল্পনার পরিসরে, সেও কিন্তু সেই সাহিত্য সংস্কৃতি চর্চার দিকে ব্রতী হয়ে উঠবে, যদি তার পরিবারে এবং তার শিক্ষা প্রতিষ্ঠানে সেই ধরনের আবহ নির্মাণ করা যায়। তো এছাড়া যেটা বিষয়, যে আমরা প্রযুক্তির যুগে দাঁড়িয়ে তো প্রযুক্তিকে অস্বীকার করতে পারবো না, কিন্তু তাকে কিভাবে সঠিকভাবে ব্যবহার করা যায় তা কিন্তু আমরা অবশ্যই ভেবে দেখতে পারি। তাই আমাদের ডিজিটাল মাধ্যমকেও বা আমাদের ইন্টারনেটকে কাজে লাগিয়ে যে সোশ্যাল মিডিয়া ইত্যাদি রয়েছে সেগুলোকেও আমরা কিন্তু খুব ভালো কাজে ব্যবহার করতে পারি। আমরা চাইলেই আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ইউটিউব, ফেসবুক প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু শিক্ষণীয় অনেক কিছু রয়েছে। শিক্ষণীয় বেশ কিছু চ্যানেলস রয়েছে ইউটিউবের মতো প্ল্যাটফর্মে, বা ফেসবুকের ক্ষেত্রেও বেশ কিছু গ্রুপস এবং বেশ কিছু পেজ রয়েছে যেগুলো সত্যি সত্যিই রিসোর্সফুল। শিক্ষা সংস্কৃতি এবং সাহিত্য সংক্রান্ত বেশ কিছু আলোচনা সেখানে হয়। অনেক বিদ্বজ্জনের সঙ্গে সমন্বয় সাধন করার একটা সূত্র হয়ে উঠতে পারে এই আমাদের সোশ্যাল মিডিয়া। তো সেইগুলোকে আমরা যদি সঠিকভাবে কাজে লাগাই, সেক্ষেত্রে কিন্তু আমরা এই যে অবনমন, এই চিত্রটাকে আমরা কমপ্লিটলি, সম্পূর্ণতই আমরা কিন্তু দূর করতে পারবো। আমরা আশাবাদী যে আগামীতে আমরা আমাদের অতীতের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে সঠিক পথে এগিয়ে চলতে পারবো। এই যে সোশ্যাল মিডিয়া বা ইত্যাদিকে কিভাবে ব্যবহার করা যায় সেই প্রসঙ্গে দু এক কথা বললাম। এছাড়া তো বললামই যে শিশু যখন বড় হয়ে ওঠে তখন পরিবারের পরিসর থেকে শুরু করে তার শিক্ষা প্রতিষ্ঠানেও যদি আমরা এই চেতনাগুলোকে তার মধ্যে দেওয়ার চেষ্টা করি, তাহলেও ফল লাভ অবশ্যই ঘটবে। এছাড়া যেটা বললাম যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, প্রত্যেকটি শিশু আলাদা, তার উৎকর্ষের যে পরিসর, সেই উৎকর্ষের পরিসরগুলো কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমের হবে। তো সেই পরিসরগুলোকে আমাদের সঠিকভাবে চিনতে হবে এবং যে যে পরিসরে সর্বোৎকৃষ্ট উৎকর্ষ সাধন করতে পারে তাকে কিন্তু সেই দিকেই এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের প্রতিনিয়ত উৎসাহ দিতে হবে। এমন নয় যে সবাইকে একটি নির্দিষ্ট ক্ষেত্রেই শ্রেষ্ঠত্বের প্রমাণ দিতে হবে। যে যার মতো করে, নিজের মতো করে উৎকর্ষ সাধন করতে পারে। তাই আমরা এই তরুণ প্রজন্মকে কোনো অংশেই দায়ী করতে পারি না এই অবনমনের জন্য। এতে আমাদের ভূমিকা বড় কম নয়। এবং আশেপাশের চিত্র কিন্তু ইতিবাচক কথাই আমাদের বলে থাকে। তার কারণ হচ্ছে আমরা দেখতে পাই এই নবপ্রজন্মের মধ্যেও কিন্তু সাহিত্য সংস্কৃতি চর্চার যথেষ্ট আগ্রহ রয়েছে। এই নতুন প্রজন্মের ছেলেমেয়েরা কিন্তু এই বইমেলার মতো সাংস্কৃতিক একটি মঞ্চে বা বিভিন্ন গান বাজনা ইত্যাদি সংস্কৃতি চর্চার মাধ্যমে কিন্তু স্বতঃপ্রণোদিতভাবে এগিয়ে আসছে। তারা বিভিন্ন সভা সমিতির আয়োজন করছে এবং করে তারা সাহিত্য সংস্কৃতি চর্চায় কিন্তু ব্রতী হচ্ছে। তাই আমরা একথা বলতে পারি না যে তাদের সম্পূর্ণতই অনীহা রয়েছে। হ্যাঁ, কিছুটা আলো থাকলে অন্ধকারও থাকে। তো কিছুটা অন্ধকার দিক অবশ্যই আছে, সে কথা অস্বীকারের কোনো জায়গা নেই। কিন্তু সেটা কিভাবে আমরা অতিক্রম করতে পারি সেই প্রসঙ্গেও আমি বেশ কিছু কথা ইতিমধ্যে বললাম। পাশাপাশি যেটা বলবার, আমরা সকলেই
আমরা দেখেছি যে সমাজ মাধ্যমে তীব্র অসূয়া, এছাড়া হচ্ছে বিভিন্ন রকমের ঈর্ষাকাতর মন্তব্য, এছাড়া বিভিন্ন ঋণাত্মক মন্তব্য আমরা অহরহ দেখতে পাই। কিন্তু মানুষের ধৈর্য এর পাশাপাশি অনেক কমে যাচ্ছে, সেটা দেখে মানুষ আবার তার প্রতিক্রিয়া করতে শুরু করে দেয়। কিন্তু যেটা বোঝবার সেটা হচ্ছে যে এই ফাঁদে যদি আমরা পা দিই, সেটা একটা অনন্ত দুষ্টচক্রের মতো, একটা ভিসিয়াস লুপের মতো চলতেই থাকবে। আমাদের সচেতনভাবে কিন্তু এই ফাঁদ থেকে বেরিয়ে আসতে হবে, এবং আমরা কিভাবে আমাদের সামগ্রিক উৎকর্ষ সাধন করতে পারি সেই দিকেই আমাদের কিন্তু মনোনিবেশ করতে হবে। সেক্ষেত্রে আমরা সর্বতোভাবে সফল হতে পারবো, এই বিশ্বাস আমার সবসময়ের। সেই ক্ষেত্রে যারা অন্য খারাপ কিছু না করে সাহিত্য সংস্কৃতি চর্চায় মনোনিবেশ করছে, সেই তরুণ যে প্রজন্ম, তাকে আমরা সবসময় অনুপ্রাণিত করব, উৎসাহ দেব। হ্যাঁ, কাজ করলে ভুল ত্রুটি অবশ্যই হয়। ভুল ত্রুটি যার কোনোদিনও হয়নি সে কোনো কাজই করেনি। এমন মানুষ পৃথিবীতে পাওয়া যাবে না যে কোনো ভুল ত্রুটি কখনো করেইনি, কিন্তু কোনো বৃহত্তর কর্মযজ্ঞে অংশগ্রহণ করেছে। তাই তারা যখন প্রচেষ্টা করছে, ঠিক হোক ভুল হোক, তাদেরকে কিন্তু উৎসাহ দিতে হবে। তাদের ভুলটা ধরিয়ে দিয়ে তাদের আরও উৎকর্ষ সাধনের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দিক নির্দেশ করার জন্য তো প্রাজ্ঞ ব্যক্তিরা রয়েইছেন। কিন্তু সেই দিক নির্দেশ যেন সদর্থক হয়, যেন ধনাত্মক হয়, যেন ঋণাত্মকতার আবহ না বয়ে আনে, সেটা দেখাও কিন্তু তাদের কর্তব্য। এই সমস্ত কথা বলে একটা ইতিবাচক আশার ব্যঞ্জনা রেখে আমি আমার আজকের বক্তব্য শেষ করতে চলেছি। সকলে ভালো থাকবেন। আবারও অন্য পরিসরে আপনাদের সাথে দেখা হবে, আলাপ আলোচনা হবে, কথা হবে। পরিশেষে আবারও ভারতবর্ষ পত্রিকা এবং সাহিত্য সংস্কৃতি পরিবারকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো শেষ করছি। নমস্কার।